এই একটাই মাত্র লেনদেন আছে হিসাব বিজ্ঞানে, যে লেনদেনের ফলে দায় বৃদ্ধি পায় এবং দায় হ্রাস পায়। একটাই লেনদেন আছে আমার জানা মতো, আমি এত দেখছি এত খুঁজছি, আমাদের হিসাব বিজ্ঞানে আর এমন কোনো লেনদেন নাই যে লেনদেনের ফলে দায় বৃদ্ধি পায় এবং দায় হ্রাস পায়। অন্য অন্য জিনিসগুলো আছে, কিন্তু এটা শুধু একটাই। এবং এই একটা দিয়ে কোনো বিশ্ববিদ্যালয় আবার কোশ্চেন করেনি, কেউ করেনি। এই গত বছর 7 কলেজ এই জায়গায় কোশ্চেন করছে। আর 7 কলেজের কোশ্চেন গুলো কে করে? ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিচার। এই কারণে কোশ্চেনটা তারা করছে, নাহলে কলেজের টিচার হলে এই কোশ্চেনটা দিতই না তারা। তো ঢাকা বিশ্ববিদ্যালয়ের 7 কলেজের কোশ্চেন গুলা যথেষ্ট স্ট্যান্ডার্ড হয়, যদি পারো ওই কোশ্চেন গুলা প্র্যাকটিস করো। তো এই কোশ্চেনটা একটা নর্মাল বিষয়। ঠিক এর অপোজিট একটা বিষয় আছে, সেটা হলো দেনাদার। দেনাদারের ক্ষেত্রে যেরকম উল্টা হয়, সেম এই একই জিনিস এটাতে উল্টা হবে, কিন্তু তোমরা এই যে অ্যাডজাস্ট করো না, সমস্যা তো এই জায়গায়। তোমাকে তো বুঝতে হবে যে দেনাদার পাওনাদার দুটো অপোজিট। দেনাদারের কাছ থেকে যদি তুমি বিলের স্বীকৃতি পাও, তাহলে জাবাদা কি হয়? তাহলে পাওনাদারের কাছ থেকে যখন তুমি বিলের স্বীকৃতি পাবা, তখন কি হবে? দুইটাই ঠিক উল্টা। ঠিক আছে? এই যে দেনাদারের নিকট থেকে প্রাপ্য নোটের স্বীকৃতি, মানে কোন একজন দেনাদার, তার কাছ থেকে তুমি 10,000 টাকা পাও, সে তোমাকে টাকা দেয় না বা ঘুরাচ্ছে, অথবা তার কাছ থেকে তুমি জোর করে বললা যে দোস্ত তোর কাছ থেকে আমি 10,000 টাকা পাই, তোকে অমুক দিনে টাকাটা দিতে হবে, তুমি লিখিত স্টেটমেন্টে সাইন দে। তাহলে তোমার বন্ধু, যার কাছ থেকে তুমি 10,000 টাকা পাও, সে সুন্দরভাবে সিগনেচার করে তোমাকে বললো যে আচ্ছা দোস্ত, ঠিক আছে, আমি তোকে ওই মানে 30 দিন, 90 দিন, না না না, 3, 6, 18, 180 দিন সচরাচর এই প্রাপ্য নোট বা বিলের মেয়াদ ওই 1 মাস থেকে 6 মাসের মধ্যে হয় এমন সম্ভবত। তো দেখা যাচ্ছে যে এই 10,000 টাকা সে বললো তোরে আমি 2 দিনের মধ্যে টাকাটা পরিশোধ করে দেবো। লিখিত প্রতিশ্রুতি দিল। যখন এই লিখিত প্রতিশ্রুতি দিবে, তখন মৌখিক যে প্রতিশ্রুতিটা ছিল সেটা কমে যাবে, মৌখিক যে সম্পদ সেটা কমে যাবে। এই কারণেই যখন দেনাদারের কাছ থেকে কোনো বিলের স্বীকৃতি পাওয়া যায়, তখন দেনাদার নামক মৌখিক প্রতিশ্রুতি দেওয়া সম্পদ প্রাপ্য সেটা কমে যায়। এই কারণে দেনাদার হিসাবকে কি করা হয়? ডেবিট করা হয়। হ্যাঁ, এখানে ক্রেডিট করা হয়, যেহেতু কমাতে হবে, ডেবিট ছিল সেটাকে কমাতে হবে, এই কারণে এটাকে ক্রেডিট করা হয়। ঠিক একই জায়গায় প্রাপ্য নোট বা প্রাপ্য বিল নামক লিখিত সম্পদ বেড়ে যায়। এ কারণেই মূলত এখানে প্রাপ্য নোট অবলিক বিল হিসাব ক্রেডিট করতে হয়। ঠিক একই কনসেপ্ট, এই যে সম্পদ কমলো, সম্পদ কিন্তু আবার বাড়লো, লিখিত সম্পদ বাড়লো, মৌখিক যে সম্পদ সেটা কমে গেল। একই কনসেপ্ট, এটা হলো একই কনসেপ্ট, জাস্ট উল্টা। পাওনাদার মানে তোমার কাছ থেকে কেউ টাকা পায়, তাকে তুমি টাকা দিতেছো না, তাহলে সে কি করবে? সে আইসা বলবে না যে তুমি আমার বারবার ঘুরাচ্ছ, তুমি টাকা দাও না, আমি যখন চাই তখন তুমি টাকা দাও না, আমি অত ভাই বুঝবো না, অমুক দিনের মধ্যে টাকা দিতে হবে, তুমি লিখিত স্টামে সাইন করে দাও বা বিলে স্বীকৃতি দাও। এখন এই যে জায়গাটায় তোমার কাছ থেকে আমি 10,000 টাকা পাই, তুমি বলতেছো ভাই 3 মাস পর টাকা দেবো, তা মাংনা মাংনা আমি 3 মাস টাকাটা তোমার কাছে ফেলাই রাখবো? ওর চেয়ে তো ওই 10,000 টাকা অন্য কোথাও বিনিয়োগ করলে আমি লাভ করতে পারতাম। তা সেই জায়গায় ব্যবসায়ীরা কি করে? লস করবে কি তোমার তোমার কাছে 10,000 টাকা রেখে? সে বলবে কি তোমাকে 5% সুদ দিতে হবে। তাহলে 5% সুদে এটা ঋণ মঞ্জুর করার মতো ঋণ মঞ্জুর হওয়া বিষয়টা, এটাকে বলা হয় হলো ট্রেড ক্রেডিট, ব্যবসায়িক ঋণ। এইটাকেই ধারে ক্রয় বিক্রয়কে ফাইন্যান্সের ভাষা বলা হয় কি? ট্রেড ক্রেডিট, ব্যবসায়িক ঋণ বলা হয়। এবং এটা থাকে, অনেকেই মনে করে যে ব্যবসায়িক ঋণের কোনো ব্যয় নেই, কিন্তু বাস্তবিকতে ওই বাটটার যে সুযোগটা লস করা হয়, সেটাই মূলত হলো কি? ব্যবসায়িক ঋণের ব্যয়। আরো ক্যালকুলেশন আছে অন্য আনুষঙ্গিক বিষয়, সেটা পরে। তো দেখো, তাহলে তোমার কাছ থেকে কেউ টাকা পায়, সে পাওনাদার। তো পাওনাদার তো ক্রেডিট, কিন্তু সেই পাওনাদারকে তুমি লিখিত প্রতিশ্রুতি দিলা। আগে ছিল মৌখিক, তাকে এখন দিলা কি? লিখিত। তো স্বাভাবিকভাবে মৌখিকটা আগে ছিল কি? ক্রেডিট। তাহলে ওই মৌখিকটাকে কি করতে হবে? ডেবিট করতে হবে। এই কারণেই যখন পাওনাদারের কাছ থেকে যখন বিলের স্বীকৃতি পাওয়া যায়,
তখন পাওনাদার হিসাবকে করা হলো ডেবিট। ক্রেডিট ছিল, ডেবিট করে ফেললাম, মানে কমাই ফেললাম। আর তো নেই, 10,000 টাকা পাইতো কেউ, সে মৌখিক প্রতিশ্রুতি ছিল যে মৌখিকভাবে সে পাইতো, তাকে আমরা টাকা দেবো। যেহেতু পাইতো, তার মানে কি পাওনাদার ক্রেডিট ছিল, এখন তাকে লিখিত দিলাম, তার মানে কি মৌখিকটা শেষ, ডিসমিস, তাহলে ওটাকে আমরা ডেবিট করে ফেললাম। এখন লিখিত যে বাড়লো, এ কারণে আমরা কি করব, এ কারণেই মূলত আমরা পদেয় হিসাবকে, সরি পদেয় যে বিল অথবা নোট হিসাব, যেহেতু লিখিত স্বীকৃতি দিলাম, এ কারণে ওটাকে বিল অথবা নোট হিসাবকে আমরা কি করব, ক্রেডিট করব। সোজা সাপটা হিসাব, ওই একই জিনিস এভাবে ঘোরায় আমরা ক্রেডিট করবো, একই জিনিস। এখানে সুদ যেটা অনেকে বলে ভাই 5% সুদ এটা, আরে ভাই তুমি সবে মাত্র লিখিত প্রতিশ্রুতি দিলা, সবে মাত্র 10,000 টাকা ব্যবসায়িক ঋণ বাবদ ঋণ নিলা বা ঋণের সুবিধাটা ভোগ করলা, সঙ্গে সঙ্গে তুমি 5% সুদ দিবা? সোজা সাপটা হিসাব, নর্মাল সেন্স। এই হলো জায়গা, বা এই হলো এইটার কি বলে, এইটাই হলো এর জাবেদা, সঠিক জাবেদা। এবং এর ফলে সম্পদ কমে, সরি, দায় কমে আবার দায় বাড়ে। এই কারণে দায় হ্রাস পায় এবং দায় বৃদ্ধি পায়। এবং এই একটা লেনদেন, যার ফলে একমাত্র লেনদেন, দায় হ্রাস পায় দায় বৃদ্ধি পায়। এবং এর ফলে আর্থিক অবস্থার বিবরণী তথা হিসাব সমীকরণ তথা যে কোনো ব্যবসা প্রতিষ্ঠানের যে কোনো হিসাবের যে উপাদানগুলো আছে কোনোটারে পরিবর্তন ঘটে না, জিরো ইফেক্ট। কিন্তু আর্থিক লেনদেন এই কারণে হিসাবের অন্তর্ভুক্ত হয়, সোজা সাপটা হিসাব। ঠিক আছে, হিসাবের উপর প্রভাব থাকে কিন্তু জিরো ইফেক্ট। ঠিক আছে, কোনো কিছু বাড়েও না কমে না, এই কারণে ব্যালেন্স সমান থাকে। আর্থিক অবস্থা, হিসাব সমীকরণ বা ব্যবসা প্রতিষ্ঠানের যে আর্থিক বিবরণীর যে যোগফল, তার কোনো পরিবর্তন ঘটে না। বোঝা গেল? বাকিগুলো প্র্যাকটিস করো, বাকিগুলো বুঝাই দেবনি পরে। আর এগুলো প্রত্যেকটাই বোঝানো আছে। কোনটা কোশ্চেনে দিবে আমি জানি না, কিন্তু কোশ্চেন আসবে এখান থেকে 100%, এটা শিওর থাকো। এর বাইরে আর কিছু বলতে পারবো না, কারণ আমি নিজে কোশ্চেন করিনি। ঠিক আছে, আমি শুধু জাস্ট এটা জানি স্যারদের ক্যাপাসিটিটা কত দূর পর্যন্ত যেতে পারে, বা স্যাররা মূলত, হ্যাঁ তাদের ক্যাপাসিটি তো পরিমাপ করার কোনো মাপকাঠি নেই, বা তাদের ক্যাপাসিটি তো পরিমাপ করাও যাবে না, কিন্তু এই সিলেবাসে তাদের ক্যাপাসিটি কত দূর পর্যন্ত যেতে পারবে সেটা মেজার করার ক্যাপাসিটি অ্যাটলিস্ট একটু হলেও আমার হয়েছে। এবং এই কারণে আমি এত স্ট্রংলি কথা বলি যে এখান থেকে কোশ্চেন হবেই। ঠিক আছে, এবং এই কারণে এত সুন্দর করে এক জায়গায় সবকিছু অ্যাকোমোডেট করে দিয়েছে।